করছি রিয়াসাদ আজিম। বাংলাদেশ ফোর্থ ডেতে ব্যাট করতে নামবে শ্রীলঙ্কার এগেনস্টে, এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এই টেস্টের থার্ড ইনিংস সেটাই আসলে কেমন করে। মাঠ প্রিপারেশনে কাজ চলছে, আপনারা দেখছেন যে এখানে ঘাস কাটার গাড়িগুলোও চলছে, শব্দ হচ্ছে, কিন্তু আসলে করতালির শব্দটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে আগামীকাল ফোর্থ ডেটে বাংলাদেশ যখন ব্যাট করতে নামবে। আপনাদের সামনে তিনটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই, যেই জায়গাগুলোতে বাংলাদেশ যদি প্রপারলি ক্লিক করতে পারে তাহলে বাংলাদেশের জন্য এই ম্যাচটা জেতা সহজ হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাইয়েস্ট চেজ কত? এটা একটা বড় প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেই তথ্যগুলো আমার কাছে এসেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ সেই ম্যাচটায় হেরেছিল। ফোর্থ ইনিংসে বাংলাদেশের দেয়া টার্গেট চেজ করার জন্য সেই সময়টায় ব্যাট করছিল ইংল্যান্ড, এবং 209 রান তারা করেছিল এক উইকেটে 44 ওভারে। সেই ঘটনাটা এখন থেকে 16 বছর আগে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ রান চেজের রেকর্ডটা হচ্ছে এখন থেকে 16 বছর আগে, যেই রেকর্ডটা হচ্ছে 209 রান। 209 রান 16 বছর আগে ইংল্যান্ড বাংলাদেশের এগেনস্টে চেজ করেছিল। তাহলে 209+ রান অথবা 250-র কাছাকাছি একটা স্কোর, অথবা 250-র কাছাকাছি একটা টার্গেট ইফ বাংলাদেশ ক্যান সেট এগেইনস্ট দ্য পাকিস্তানিজ, দ্যাট উইল বি ইনাফ ফর উইনিং দ্য ম্যাচ অর নট। আমার কাছে মনে হয় যে 250-র কাছাকাছি যদি বাংলাদেশ টার্গেট সেট করে সেটা যতটা না এনাফ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ যেই ম্যাচটা খেলতে নেমেছে এবং যেখানটায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলরেডি ব্যাট করতে নেমেছে, সেখানটায় বাংলাদেশের স্কোর বোর্ডে যদি সেকেন্ড ইনিংসে 250 পোস্ট করে, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। বাংলাদেশের অলরেডি প্রায় 35 রানের মতো এগিয়ে থাকা রয়েছে, 250+ যদি অ্যাড করে তাহলে অটোমেটিকলি সেটা হয়ে যাবে, কত হবে? 290 টার্গেট। সো বাংলাদেশ যদি এটা করতে পারে, 290-র কাছাকাছি একটা টার্গেট যদি তারা পাকিস্তানকে দিতে পারে, তাহলে এখন পর্যন্ত স্ট্যাট ইতিহাস আমাদেরকে যে কনফিডেন্সটা দিচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারে। গ্রাউন্ডসম্যানরা কাজ করছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, নিরলস প্রচেষ্টার মাধ্যমে আসলে বৃষ্টির পরে এখানে খেলাটা শুরু হয়েছে, এবং সেখানটায় বাংলাদেশ দারুণ ডমিনেট করেছে। বাংলাদেশের প্রথম টার্গেট হবে 250+ একটা স্কোর করা তাদের সেকেন্ড ইনিংসে। মেহেদী হাসান মিরাজ যে ব্যাপারে অলরেডি বলেছে। সেকেন্ড পয়েন্ট, আমি বলেছি তিনটা জিনিস করতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই যে বলছি 250+ একটা স্কোর করতে হবে, এটা বললেই হয়ে গেল ব্যাপারটা এরকমটা না। ইয়োর ব্যাটার্স দে হ্যাভ টু প্লে আ ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ইফেক্টিভ রোল ওয়াইল ব্যাটিং অন দেয়ার সেকেন্ড ইনিংস। এখানটা আমার কাছে মনে হয় টপ অর্ডারের একটা বড় রোল থাকতে হবে। এর আগের দিন প্রথম 2 উইকেট মাত্র 31 রানের মধ্যে আমরা হারিয়েছিলাম। জয় এবং তার পার্টনার সাদমান, তারা কেউই আসলে ম্যানেজ করতে পারেনি টু মেক আ ভেরি অর স্মার্ট স্কোর। ইন্ডিভিজুয়ালি তারা ফেইলিওর ছিলেন। সো অন্তত 2 ওপেনারের একজনকে ভালো রান করতে হবে। মিডল অর্ডার নিয়ে আমি খুব বেশি শঙ্কিত হতে চাই না। মিডল অর্ডারে আপনি দেখবেন যে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, যে ব্যাটাররা রয়েছে, উই ক্যান এক্সপেক্ট আ ভেরি সেন্সিবল ইনিংস ফ্রম দেম। সো বাংলাদেশের টপ অর্ডারকে ভালো করতে হবে, টপ 3-কে ভালো করতে হবে। মুমিনুল হক লাস্ট ম্যাচে 91 করেছিল, 2 ওপেনার ফেইল করেছিল। সো আমার কাছে মনে হয় 2 ওপেনারকে একটা বড় রোল প্লে করতে হবে। তারা যদি একটা ভালো স্টার্ট এনে দেয়, প্রথম সেশনটায় বাংলাদেশ যদি ম্যাক্সিমাম 2 উইকেট হারায়, প্রথম সেশনে বাংলাদেশ যদি অন্তত 120 রান অ্যাড করতে পারে, বাংলাদেশের জন্য অসাধারণ হবে। থার্ড যে পয়েন্ট আমি বলেছি যে 3টা পয়েন্ট যেগুলো ক্লিক করতে হবে, সেগুলোর হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ইনিংসে যারা বল করবে, মিরপুর টেস্টে ফোর্থ ইনিংসে যারা বোলিং এ নামবে, তাদেরকে ভাই একটা বড় রোল প্লে করতে হবে। এন্ড ডেফিনেটলি আজকে যেভাবে মেহেদী হাসান মিরাজ সাকসেসফুল হয়েছেন, যেভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছেন, শেষ 9 উইকেট মাত্র 200 রানের মধ্যে প্রতিপক্ষ হারিয়েছে, যেখানে তারা 1 উইকেট হারিয়ে গতকাল দিন শেষ করেছিল 180 রানের কাছাকাছি একটা অবস্থায় থেকে। মেহেদী হাসান মিরাজের 5 14তম 5 মিরপুরের রাজত্ব, এটাকে যদি কন্টিনিউ করা যায়, বাংলাদেশে একজন স্পিনার শর্ট রয়েছে, বাট তাইজুল এবং মিরাজ মিলে যদি ড্যামেজটা করেন, 3 পেসারে তাসকিন অসাধারণ করেছেন। নাহিদ রানা যত উইকেট পাবেন আমরা এক্সপেক্ট করি নাই, বাট হি ওয়াজ, আমার কাছে মনে হয়
সামওয়ান যিনি আসলে ওই ভীতিটা তৈরি করতে পেরেছিলেন প্রতিপক্ষের উপরে। সো বোলিং ডিপার্টমেন্টকে ক্লিক করতে হবে, স্পেশালি স্পিনারদের। স্পিনাররা যদি ভালো করে, স্পিনাররা যদি ডমিনেট করতে পারে, মেহেদী হাসান মিরাজের কাজটা যদি মেহেদী হাসান মিরাজ আরো একবার করে, অথবা মেহেদী হাসান মিরাজের মতো অথবা তার থেকে বেটার ওয়েতে তাইজুল যদি করে দেখায়, অনেকবার করেছেন তাইজুল ইসলাম, বাংলাদেশের ওই 250+ স্কোর প্লাস দ্য লিড উইল বি এনাফ টু উইন ঢাকা টেস্ট। এবং সেটা যদি হয়, ট্রাস্ট মি, বাংলাদেশের টেস্ট ইতিহাসে একটা রিমার্কেবল সিচুয়েশন ক্রিয়েট হবে। লাস্ট দুইটা টেস্ট বাংলাদেশ পাকিস্তান এগেন্সে রাওয়ালপিন্ডিতে তাদের ঘরে খেলে জিতেছিল। এটা জিতলে পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মতো একটা দলের বিপক্ষে বাংলাদেশ রেকর্ড করবে যে টানা 3 টেস্ট ম্যাচ জয়ের। পুরো দলের জন্য, পুরো বাংলাদেশের প্রথম শ্রেণী ক্রিকেট কাঠামোর জন্য, ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলে, যারা ন্যাশনাল টিমের হয়ে খেলছে, পারফর্ম করছে, সবার জন্য ইট উইল বি ভেরি মাচ ইন্সপায়ারিং, নো ডাউট। সো যেই 3টা জিনিস করতে হবে, প্রথম কাজ সেটা হচ্ছে বাংলাদেশের স্কোরটা এমন হতে হবে, ওই যে বললাম 209 হচ্ছে এখানকার রেকর্ড চেজ, ইংল্যান্ড করেছিল, সেটাও 16 বছর আগে। সো বাংলাদেশকে 250 অ্যারাউন্ড একটা স্কোর করতে হবে, লিডকে প্লাস করলে সেটা 300-র কাছাকাছি যাবে। দ্বিতীয় যেটা, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টকে ক্লিক করতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং ব্যাটাররা যদি ভালো করে তবেই সেই লিডটা বাংলাদেশ পেতে পারে। থার্ড যে পয়েন্ট, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে আরো একবার প্রুভ করতে হবে যে মিরপুরে দে আর দ্য কিং আলটিমেটলি। লেটস সি হোয়াট হ্যাপেন। আই এম ভেরি মাচ কনফিডেন্ট রিগার্ডিং বাংলাদেশ অর বাংলাদেশি প্লেয়ার্স ক্যাপাবিলিটি। এখানটায় তারা অনেকবার করে দেখিয়েছে। ঢাকা টেস্ট বাংলাদেশ জিতলে, ট্রাস্ট মি, এটা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যত নেগেটিভিটিস ছিল, পারফরমেন্স নিয়ে যত নেগেটিভিটিস ছিল, প্লেয়ারদের নিয়ে যত নেগেটিভিটিস ছিল, পাকিস্তানকে বাংলাদেশ যদি জাস্ট হারিয়ে দেয়, কালকে যদি বাংলাদেশ 250+ করে ফেলে এবং বোলিং ডিপার্টমেন্ট যদি অ্যাজ পার দেয়ার ক্যাপাবিলিটি জ্বলে ওঠে, বাংলাদেশের ক্রিকেটের সেই হারানো সুদিন ফিরে আসবে। লেটস সি হোয়াট হ্যাপেন। উই আর জাস্ট ওয়েটিং এন্ড এক্সপেক্টিং ফর দি বেস্ট।